নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আজকে একটু চিংড়ি মাছ আনিয়েছি। আজকে একটা চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর রেসিপি করব, সেটা তোমাদেরকে পরে দেখাবো কি করব। আর এই দেখো বন্ধুরা, কোথায় চলে এসেছি বলো তো? এটা হলো আমাদের সেই জমিটায়, যে জমিটা আলু খোলা হচ্ছিল। বলেছিলাম তোমাদেরকে বাদাম বসানো হবে, তো বাদাম বসাতে দেখো চলে এসেছি। এগুলো হলো বীজ বাদাম। আর দেখেছো আন্দাজ মতো ঠিক 4 আঙুল বাদে বাদে এই বাদামগুলো এইভাবে বসিয়ে দেব। দেখবে তোমাদের দাদা ভাই ওইভাবে লাইন টেনে দিচ্ছে, প্রত্যেকটা লাইনে এইভাবে বাদামগুলো বসিয়ে দেব আর ঢাকা দিয়ে দেবে। তারপরে এবার জল দিতে হবে, দেওয়ার পরে আস্তে আস্তে গাছ বেরোবে, সে পরে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর করে আমি বাদামগুলো বসিয়ে নিচ্ছি। আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশ, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমাকে দেখছো, আর পুরাতন বন্ধু যারা সাপোর্ট করে চলেছো যেভাবে, তার জন্য জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো বাদাম বসিয়ে পাশে আলু জমি থেকে কিছু শাক তুলে এনেছি। এগুলো হলো কুনকে নোটে বা নোটে, যেটাই তোমরা বলো। দেখেছো এত হালি, দেখে মনে হবে যেন কাঁচাই খেয়ে নেব। একটু দানা দানা হয়েছে, কিন্তু প্রত্যেকটা খুবই নরম। তোমাদেরকে আমি দেখিয়ে দেব। শাকগুলো কিন্তু খুবই ভালো। কি বলো তো, মাঠ থেকে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য একটু আলুর তরকারি বসিয়ে নিলাম, মুড়ি খেয়ে নেব। আর এই দেখো শাকগুলো দেখেছো প্রচুর নরম, হাতে করে খুব সুন্দর করে ভাঙা যাবে। আর আজকে মা বাড়িতে নেই, মা গেছে দিদাকে দেখতে, তাই একার হাতেই সবটা সামলাতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই এই যে এঁচড় কেটে দিয়েছে, তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে করব এঁচড় চিংড়ি। আদা দিয়েছি, জিরে, কয়েকটা দেব কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম দিয়ে এটা পেস্ট করে নেব। এটা হলো এঁচড় চিংড়ির জন্য মশলাটা তৈরি করে নিলাম। চলো তাহলে বাকি রান্নাটুকু দেখো আমি কিভাবে করি। মাঠ থেকে যে শাকগুলো নিয়ে এসেছিলাম, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এগুলো ভেজে নিচ্ছি আর করে নেব একটু কুলের টক। একার হাতে সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে একটু বেশ বেলা হয়ে গেল। দেখো কুলের টকটাও আমার হয়ে গেছে। তোমরা এঁচোড় চিংড়ি অনেকে অনেক সুন্দর করে বানাও, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। আর দেখো বেশ বড় বড় করে মাংসের মতো করে আলু দিয়েছি, এগুলো লাল লাল করে ভেজে নেব। আর এগুলো যেহেতু চন্দ্রমুখী আলু, ভাজতে ভাজতেই প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। আর ওই তেলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা কিন্তু ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না। অন্য সময় হলে মশলার সঙ্গে কষিয়ে নিতাম, ভাজার কোনো প্রয়োজন থাকতো না। যেহেতু এঁচড়ে দেবো, তাই হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে কীরকম আমি রাখছি মাছগুলো। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো। আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো চিংড়ি মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম, মানে খুব একটা বেশি লাল নয়। আর ওই তেলের উপরে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, দিয়ে চিনিটা দিলাম কালার হওয়ার জন্য। আর এখানে জিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা নিয়েছি। নিয়ে এটা কিন্তু ফোড়ন দেব আমি। যেহেতু ওই তেলে মাছ ভেজেছিলাম, কড়াইটা একটু লাল লাল হয়েছিল, তাই তোমরা বুঝতে পারোনি। তেলটা ভাজা হয়ে ওপরে উঠে আসতেই দিয়ে দিলাম ফোড়নটা, তার উপরে দিয়ে দিলাম রসুন কুচিটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেভাবে মাংসের জন্য মশলা রেডি করে আমি ঠিক সেই রকমই করব। চলো তাহলে আর কি এর মধ্যে মশলা দিই সেটা তোমাদেরকে দেখাই। এই যে মশলাটা বেটে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো বা ইচ্ছা অনুযায়ী দেবে। আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করব। দেখো বন্ধুরা, আমার এখানে পেঁয়াজটা কষানো হয়েই এসেছে। এবার দিয়ে দেব মশলাটুকু, দিয়ে আর ওই কৌটো ধোয়া জলটা কিন্তু অল্প পরিমাণে দিয়ে দেব, যাতে না মশলাটা ধরে যায়।
আর ভালোভাবে কষানো যায়। যেহেতু আমি কাঠে রান্না করি, জালটা দেখেছো সমানভাবে জোরে জোরে জ্বলতে থাকে, তো গ্যাস হলে কমিয়ে দিতাম। তাই আমাকে একটু খুব সাবধানে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই জলটা মরে যাবে, গিয়ে তেলটা ভেসে আসলেই মশলাটা আমার কষানো হয়ে যাবে। তো যখন বাজারে গিয়েছিল তোমাদের দাদাভাই, টমেটো আনেনি, বললো গাছ থেকে এনে দেবো। তো গাছ থেকে আনতেও যথারীতি ভুলে গেছে, আমি আর মাঠের দিকে যাইনি আনতে, একটু টমেটো সস দিয়ে দিলাম তাই। আর মশলাটা আমার কষানো হয়ে গেছিলো। এঁচড়গুলো কিন্তু কেটে ধুয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। রাখার পরে কষটা ছেড়ে গেছে যেতে ধুয়ে, আর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণে লবণ দিলাম স্বাদ অনুসার। আর দেখো, যেমন মাংস কষায়, যে কোনো মুরগির মাংসই বলো, খাসির মাংসই বলো, সেইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। বলে না যে এঁচোড় মানেই হচ্ছে পাঁঠার মাংসের সমতুল্য। তাই ভালো করে না কষালে তো টেস্ট হবে না রান্নায়। তাই আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, অল্প পরিমাণে দিলাম চিনি। চিনিটা তোমরা নাও দিতে পারো, আমি ওই ঝাল আর লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প করে দিলাম চিনিটা। আর আমার এখানে মশলাটা দেখো ভালোই কষানো হয়ে গেছে এঁচোড়ের সাথে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এঁচোড়টা সেদ্ধ হতে একটু সময় নেবে, তাই জলটা একটু বেশি পরিমাণেই দেব। হয়ে এলে তারপরে আলুগুলো দেব। যেহেতু চন্দ্রমুখী আলু প্রথমেই দিলে গলে যাবে, আর একটাও আলুর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আর এই দেখো, কিছুক্ষণ বাদে ফিরে এলাম, দিয়ে দিলাম একটু চিকেন মশলা বা মিট মশলা। তোমরা চাইলে দিতেও পারো, না হলে গরম মশলা দিতে পারো। আর এই যে হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ভাজা চিংড়িটা আর ভেজে রাখা আলুগুলো, দিয়ে ঢাকা দিয়ে এই আঁচটার মধ্যে কিছুক্ষণ হতে দেব। যেভাবে আস্তে আস্তে মাংস সিদ্ধ হয়, এটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ও বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমার কেটে গেছে। দেখো, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টাও তোমাদেরকে দেখিয়ে দেব, খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখেছো, বেশ সিদ্ধ হয়ে গেছে। চলো তাহলে তোমাদেরকে নাবিয়ে নিয়ে দেখাই আজকে আমার এঁচোড় চিংড়িটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার এঁচোড় চিংড়িটা কেমন হয়েছে। একটু ঝোল রাখলাম, একটু পরেই দেখবে আলুতে টেনে নিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। চলো তাহলে একবারে লাঞ্চে দেখা করি। ভাবলাম তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করি। দেখো, শাক ভাজা ছিল, এঁচোড় চিংড়ি, আর ছিল কুলের টক। তোমরা তো জানোই আমি কি কি রান্না করেছিলাম, তবুও তোমাদের সঙ্গে আজকে আমার দুপুরের খাবারের থালাটা একটুখানি দেখিয়ে নিলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে একটু রেস্ট নিয়ে যথারীতি ছাদে চলে এলাম। দেখো, লঙ্কা গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। আর একটা তোমাদেরকে জিনিস দেখাবো, কি বলো তো, এই দেখো একটা ছোট্ট টমেটো ধরেছে। আর দেখেছো, বেশ অনেকগুলো ফুলও এসেছে আমার এই টমেটো গাছে। জানি না কি হবে, আশা তো হয় যে টমেটো হবে। আর এই দেখো আর একটা লঙ্কা গাছ। আর আমার কিন্তু আজকে সব ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে। আর একটা কি কাণ্ড করেছি বলো তো, এই গোলাপ ফুলটায় হাত তো দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরে ঝুরঝুর করে পাপড়িগুলো পড়ে গেল। খুব মন খারাপ হয়েছিল জানো তো, মনে হলো কেন হাত দিলাম, আমি হাত দিলাম বলেই ঝুরঝুর করে পড়ে গেল পাপড়িগুলো। এই দেখো বন্ধুরা, ঝরে যাওয়া পাপড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বেশ মন খারাপ লাগলো। আজ না হয়তো কাল ঝরে পড়তোই, আমি হাত লাগালাম কেন সেটাই মনে মনে ভাবছি। চলো অন্য ফুলগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই। দেখো, এই ফুলগুলোও কিন্তু বেশ হচ্ছে এখনও। আর ওই দেখো, ছোট্ট ডালিয়াটা আমার বেশ আজকে বড় হয়ে গেছে। খুব সুন্দর লাগছে না বন্ধুরা? কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার এই ছোট্ট ডালিয়াটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছো তার জন্য মন থেকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর আশা করি তোমরা আবার আমার ভিডিওটা দেখতে অনুশ্রীর হোম লাইফে ফিরে আসবে। তাহলে আজ আসি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, সকলকে নিয়ে আনন্দে থেকো।